অষ্টম শ্রেণী। তুমি যদি ফেসবুক চালাতে চালাতে আমার ভিডিওটা দেখো অথবা ক্লাস বেলের পেজটা তোমার সামনে আসে, তুমি একটু স্টপ করো, আমার কথাটা শোনো এবং তুমি কিভাবে সৃজনশীলে ভালো করতে পারবা, কিভাবে তুমি একটা অধ্যায়কে তোমার আয়ত্তে আনতে পারবা, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের প্রলয় ভাইয়া। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এখানে আমি লিখেছি যে মাত্র 3টি সৃজনশীল পড়লেই বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় শেষ। অর্থাৎ অষ্টম শ্রেণীর যে কোষ বিভাজন আছে দ্বিতীয় অধ্যায়টা, তুমি যদি 3টা সিকিউ যদি শেষ করতে পারো এবং বুঝে বুঝে শেষ করতে পারো, তাহলে এখান থেকে তুমি টোটাল পুরা অধ্যায়টাই তোমার কমপ্লিট হয়ে যাবে। তোমাদের একটা মেইন প্রবলেম কি জানো? তোমাদের মেইন প্রবলেমটা হচ্ছে তোমরা সিকিউটা ধরতে পারো না। তোমাদের মেইন প্রবলেমটা হচ্ছে তোমরা প্রশ্নটা ধরতে পারো না। তোমাদের আরেকটা প্রবলেম হচ্ছে তোমরা উদ্দীপকটা বুঝো না। এটার মেইন কারণ হচ্ছে কি জানো? এইটার মেইন কারণ হচ্ছে বেসিক ক্লিয়ার না হওয়া। এইটার মেইন কারণ হচ্ছে সিকিউ সলভ না করা। এইটার আরেকটা মেইন কারণ হচ্ছে এমসিকিউ সলভ না করা। আমরা আমাদের ক্লাসে বা আমরা আমাদের কোর্সে প্রত্যেকটা জিনিস যারা আছে তারা তো অলরেডি ভিডিওটা দেখবেই, প্রত্যেকটা জিনিস আমরা পড়িয়েছি। সৃজনশীল কিভাবে লিখতে হয়, এমসিকিউ কিভাবে করতে হয়, সিকিউ বেসিক কিভাবে করতে হয়, এবং সবই অ্যানিমেশনের সাহায্যে। আসলে ওরা তো বাচ্চা ছেলে, তো ওরা মানে সব গল্প গুজব দিয়ে পড়াইলে ওরা জিনিসটা মাথায় ক্যাচ করতে পারে না। কারণ বাচ্চা তো, ওরা যখন জিনিসটা ভিজুয়ালাইজেশন করতে পারবে, যেমন ধরেন আমাদের যে বক্স আছে মজা বুকস, ওইখানে আমরা অ্যানিমেশন করে নিয়ে আসি যে কিভাবে মিউসিসটা হচ্ছে, কিভাবে মাইটোসিসটা হচ্ছে, প্রোফেজে কি ঘটছে, অ্যানাফেজে কি ঘটছে, টেলোফেজে কি ঘটছে এবং মেটাফেজে কি কি ঘটছে। এই জিনিসগুলি যখন ও ভিডিওর সাহায্যে দেখবে তখন ওর মাথায় সে ক্যাচ করতে পারবে এবং সৃজনশীলের যে ফ্লেভারটা এটা সে বুঝতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো, অনেকক্ষণ কথা বললাম, অনেক কিছু বুঝাইলাম, চলো এখন আমরা দেখি কিভাবে তিনটা মাত্র সৃজনশীল পড়ে আমি দ্বিতীয় অধ্যায়টাকে কমপ্লিট করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে অধ্যায়টার নাম দেখো আমি কিন্তু বলেছিলাম কোষ বিভাজন। তুমি যখন 9-এ উঠবা না, তখন এই অধ্যায়টার নাম দেখবা কোষ বিভাজন। তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখনও দেখবে এটা কোষ বিভাজন, ঠিক আছে? কিন্তু তোমাদের বইয়ে এই অধ্যায়টাকে দেওয়া হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশগতি। অর্থাৎ এই অধ্যায়টাকে বেসিক্যালি 2টা পার্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জীবের বৃদ্ধি আর একটা হচ্ছে বংশগতি। জীবের বৃদ্ধি জিনিসটা আসলে কি? মানে একটা জীব, ধরো তুমি তো ছোট্ট বাচ্চা ছিলা, তুমি কিভাবে এই যে আমার মতো একটা 80 কেজি ওজনের মানুষ হয়ে গেলা? অবশ্যই এখানে কিছু মেকানিজম আছে, কিছু ইঞ্জিনিয়ারিং আছে, কিছু জীবতাত্ত্বিক কিছু বিষয় রয়েছে। শ্রদ্ধেয় গার্ডিয়ান বা শ্রদ্ধেয় অভিভাবক যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আপনার স্টুডেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবলেমটা যদি আপনি ধরতে না পারেন, সে কখনো তার ফাইনাল পরীক্ষায় ভালো করতে পারবে না। আপনাকে অবশ্যই কনসিয়াস হতে হবে যে কোন জিনিসটা পড়লে বা কোন জায়গায় পড়লে বা কিভাবে পড়লে আপনার স্টুডেন্ট ভালো করতে পারবে বা আপনার সন্তান বা আপনার ছেলে বা আপনার মেয়ে ভালো রেজাল্ট করতে পারবে। আসলে দেখেন, যদি আপনি ভালো না বুঝাইতে পারেন, আপনার স্টুডেন্ট যদি ভালোভাবে সিকিউ না বুঝে, ও তো বাচ্চা ছেলে, ও তো বুঝবে না যে সিকিউটা কিভাবে কি করতে হয়। ওকে সিকিউ শিখাইতে হবে যে এইভাবে তুমি সিকিউরিটি নিয়ে কাজ করবা। এইভাবে যদি সে 3-4 মাস, সর্বোচ্চ 5 মাস সে আমাদের সাথে লেগে থাকে, আমাদের কথা মতো চলে, সে নিজেই ফিল করতে পারবে তার অবস্থানের অনেক চেঞ্জ হয়েছে। আপনি নিজেই ফিল করতে পারবেন সে পড়াশোনা আনন্দের সহিত পড়াশোনা করছে। ঠিক আছে, চলেন আমরা দেখি। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এটা বলছে এস, এটা বলছে আর। ভালো কথা। আচ্ছা, এখানে আগে যে জিনিসটা বলছে, আমি এই 2টা নিয়ে আলোচনা করব না, এই 2টা আমি আলোচনা করেছি অলরেডি আমাদের ক্লাসে। এখানে আমি গ ঘ, এইটাতে আপনার 3 মার্ক, এইটাতে 3 মার্ক আর এইটাতে 4 মার্ক। এই 3 কিন্তু কিভাবে 3টা ডিস্ট্রিবিউশন হয় এটাও কিন্তু তোমাকে বুঝতে হবে প্রিয় শিক্ষার্থী। দেখো এখানে বলেছে চিত্রে আর এর চতুর্থ পর্যায়টি চিহ্নিত করো। আচ্ছা, চিত্রে এইটা আর, ঠিক আছে, এইটা কি আর। ভালো কথা। এই যে আর বলতেছে এইটার চতুর্থ পর্যায়, যারা একটু পড়াশোনা করেছে বা যারা আমাদের ক্লাসগুলি করেছো, এখানে যারা আমাদের কোর্সের স্টুডেন্ট আছো তারাও ভিডিওটা দেখবা, যে এই যে পর্যায়, এই কথা, এই যে চতুর্থ পর্যায় না, এই কথাটা দেখেই বুঝে যাবে যে অলরেডি কোন জিনিসটাকে মিন করা হচ্ছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ।
ঠিক আছে, এই ফরমেশনটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেখেন এখানে কিন্তু চতুর্থ পর্যায়ে বলে দিছে, সে যদি উল্টা পাল্টা মনে রাখে তাহলে কিন্তু সে পরীক্ষায় নাম্বার পাবে না, সে কিন্তু আনস করে আসবে, কিন্তু সে নাম্বারটা পাবে না। তাহলে বেসিক্যালি চতুর্থ পর্যায় কোনটা? বেসিক্যালি চতুর্থ পর্যায় হচ্ছে অ্যানাফেজ। এখন সে সৃজনশীলটা সাজাবে কিভাবে ওইটা আগে আপনি দেখেন, যে সৃজনশীলটা সে সাজাবে কিভাবে, খেয়াল করেন। আচ্ছা, কিভাবে সে 3-এ 3 মার্ক নিয়ে আসবে? একটা জিনিস আপনি দেখেন, এই যে চিত্র আর এর চতুর্থ পর্যায়, এই জায়গাটা সে নির্ণয় করতে পারছে না, সে মার্ক করতে পারছে না যে চতুর্থ পর্যায়টি হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ এই জায়গাটা তো সে মার্ক করছে, এইটার জন্য সে বেসিক্যালি মার্ক পাবে হচ্ছে 1। আগে বুঝেন, সৃজনশীল ডিস্ট্রিবিউশনটা বুঝেন, তাহলে কম মার্ক করলেও ভালো, মানে কম, মানে সে যদি বুঝতে পারে যে আমি ভালো করব না, অন্তত সে ডিস্ট্রিবিউশনটা যদি জানে তাহলে সে অ্যাকুরেটলি বুঝতে পারবে সে কত পাবে। ঠিক আছে, তারপরে দেখেন আমাকে বলছে এই যে সে এটা করেছে তার জন্য কত 1। তারপরে একটা ক্লু দেখেন এখানে দিয়েছে, চিত্র আঁকো। চিত্র চিত্র চিত্র, শুধু চিত্র আঁকলে হবে না, ওই জায়গাগুলি আবার নির্ধারণ করে দিতে হবে কোনটা কি। ঠিক আছে, এই চিত্রর জন্য সে পাবে হচ্ছে 1, চিত্রর জন্য সে পাবে হচ্ছে 1 মার্ক। আর বলেছে এই যে সরি, আর এর চতুর্থ পর্যায়ে চিহ্নিত চিত্র আঁকো, তার মানে চিত্রর জন্য সে পাবে 1 মার্ক। আর ওই যে চিহ্নিত করে দিছে না যে এইটা ক্রোমোজোম, এইটা সেন্ট্রোমিয়ার, এইটা নিউক্লিয়াস, এইটার জন্য সে পাবে হচ্ছে আরো 1 মার্ক। টোটাল কত? টোটাল হচ্ছে 3 মার্ক। দেখেন এইখানে অনেকে কি করবে, যারা চালাক না ওরা কি করবে, আবার বৈশিষ্ট্য লেখা শুরু করবে। এই যে বৈশিষ্ট্য লেখা শুরু করেছে, টোটালি এটা একটা মানে ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ টাইম, যে সে বৈশিষ্ট্য লেখা শুরু করেছে। এর কাছে তো বৈশিষ্ট্য চাই নাই রে ভাই, ওর কাছে চাইছে হচ্ছে চতুর্থ পর্যায়টার নাম, এই যে অ্যানাফেজ এবং অ্যানাফেজের চিত্র। ঠিক আছে, এই যে এখানে কিন্তু সে দেখেন টোটাল 3 মার্ক পাইতেছে। অনেকে বলে বায়োলজিতে হচ্ছে এগুলিতে মার্ক পাওয়া যায় না, সে লিখতেছে অপ্রাসঙ্গিক জিনিস, সে মার্ক পাবে কিভাবে? আমার কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি গার্ডিয়ান সহ কথা বলতেছে প্রজাতির বংশগতি রক্ষায় চিহ্নিত চিত্রে এস এর কোষ বিভাজনটির গুরুত্ব আলোচনা করো। এস এর কোষ বিভাজনটির গুরুত্ব আলোচনা করো। আচ্ছা, এইখানে একটা জিনিস আপনি খেয়াল করেন, এই যে দেখেন এইখানে ছিল কিন্তু হচ্ছে 2টা, তারপরে দেখেন এগুলি একটা একটা হয়ে গেছে, তার মানে কি মান হ্রাস পাইছে না? 2টা থেকে হ্রাস পাইছে না, মানে অর্ধেক হয়ে গেছে না? তাহলে অর্ধেক হইলে কোন বিভাজন? অর্ধেক হইলে অবশ্যই সেটা মিওসিস বিভাজন। অর্ধেক হইলে কোন বিভাজন? মিওসিস বিভাজন। এবং আমরা এভাবে বলে দিয়েছি যে মিওসিস বিভাজন থেকে যদি ঘ নাম্বারে প্রশ্ন আসে তাহলে কি কি আসতে পারে। আমরা বলেছি প্রজাতির স্বকীয়তা, এই কথাটা, জীবনের ধারাবাহিকতা, এই কথাটা, অর্ধেক, এই টাইপের কোনো কিছু একটা দিয়ে উদ্দীপকটা তৈরি করতে পারে। তার মানে এই যে সে ধরতে পারতেছে এস এর কোষ মানে এস এর বিভাজনটা হচ্ছে মিওসিস, এইটার জন্য কিন্তু সে 1 মার্ক পাবে। এইটার জন্য হচ্ছে সে কি কত পাবে? এইটার জন্য হচ্ছে সে 1 মার্ক পাবে। তারপরে এই যে গুরুত্ব, এখন সে কি লিখবে জানেন? সে হচ্ছে গল্প গুজব লেখা শুরু করবে। টিচার কিন্তু ওর খাতা দেখে মানে রাগান্বিত হয়ে যাবে, সে অ্যাংরি হয়ে যাবে। ঠিক আছে, সে যদি গল্প গুজব না লেখে, সে যদি পয়েন্ট দিয়ে লেখে যে নাম্বার 1, এই মানে এই যে গুরুত্ব, এইটার গুরুত্ব এইটা যে জীবনের বংশগতির ধারাবাহিকতা রক্ষায় ভূমিকা পালন করে, চোখের রং, চোখের আকৃতি, গায়ের রং, গায়ের আকৃতি ইত্যাদি জিনিসগুলি সে কি করে, প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত করে। এইভাবেই তো একটা বংশগতি রক্ষা হয়। মানে এই যে বংশগতি রক্ষা কথাটা বলছে, এই বংশগতি রক্ষার জন্য যে যে টার্মগুলি দরকার, ওই টার্মগুলি তার খাতায় উল্লেখ থাকতে হবে। এইভাবে তাকে সৃজনশীল লিখতে হবে। আমরা কিন্তু এগুলি ক্লাসে পড়িয়েছি। আপনারা কেন সৃজনশীল সলভ করেন না এটা আমি জানি না। কনসেপ্ট পড়ে কখনোই পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব না। আপনি মনস্তাত্ত্বিক একটা শান্তি পাবেন যে আমার বই শেষ হয়েছে। আসলে কি সৃজনশীল শেষ হয়েছে? আপনি প্রথম অধ্যায় থেকে কি 10টা সৃজনশীল সলভ করেছেন? আপনি দ্বিতীয় অধ্যায় থেকে কি 10টা সৃজনশীল সলভ করেছেন? আপনি তো আপনার স্টুডেন্টদের করার নাই। ও তো বাচ্চা ছেলে, ও তো এগুলি বুঝবে না। আপনাকে বুঝাইতে হবে, টিচারকে বুঝাইতে হবে, যেটা আমরা করে থাকি। আপনি যদি ওকে না বুঝান, ও তো বুঝবে না, ও তো বিষয়টা জানে না। ওর দোষ দিলে তো হবে না, এখানে আপনারও কিছু ফল্ট আছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব আমাদের 2 নাম্বারটা কি বলেছে? উদ্দীপকের ধাপটির পূর্ববর্তী ধাপের চিত্র সহ ব্যাখ্যা করো। এখানে 2টা ঘটনা, এখানে প্রিয় শিক্ষার্থীরা 2টা ঘটনা। এখানে কি বলছে? এইটা আগে কি, এটা তোমাকে চিহ্নিত করতে হবে। এইটা কি? এইটা কি? এটা অবশ্যই টেলোফেস। এটা কি? টেলোফেস।
ফেস, এটা টেলোফেজ না? হ্যাঁ, এটা কি টেলোফেজ? এটা এই যে এইটা আগে তুমি নির্ণয় করো, তুমি যে কি শিখছো এটা নির্ণয় করো, এটা কি টেলোফেজ না প্রোমেটাফেজ না মেটাফেজ? এনাফেজ তো হবে না, এটা তুমিও জানো আমিও জানি, প্রোফেজ হবে না, এটা তুমিও জানো আমিও জানি, তাহলে হবে কোনটা? এটা কি কখনোই টেলোফেজ হয়? হ্যাঁ, এটা কি টেলোফেজের চিত্র? আমি দেখেছি আমাদের একটা হোমওয়ার্ক একটা স্টুডেন্ট জমা দিয়েছিল, ওইটাকে টেলোফেজ দিয়েছে, এটাকে কিন্তু আমি কেটে দিয়েছি, এটা কিন্তু টেলোফেজ না, এইটা কিন্তু টেলোফেজ না। এটা কি? এইটা হচ্ছে মেটাফেজের চিত্র। এটা কিসের চিত্র? এটা হচ্ছে মেটাফেজের চিত্র, মেটাফেজ। এই যে সে ধরতে পারছে না এই অংশটি মেটাফেজ, এইটার জন্য সে পাবে হচ্ছে 1 মার্ক। তারপরে দেখো পূর্বতে মেটাফেজের আগের অংশটা কি? প্রথম হচ্ছে প্রোফেজ, তারপরে প্রোমেটাফেজ, তারপরে মেটাফেজ, তারপরে অ্যানাফেজ, তারপরে টেলোফেজ। তার মানে প্রথমে আছে প্রোফেজ, তারপরে প্রোমেটাফেজ, তারপরে হচ্ছে মেটাফেজ। তার মানে মেটাফেজ হচ্ছে 3 নাম্বার অংশ। আমাকে বলেছে পূর্ববর্তী ধাপ, পূর্ববর্তী মানে আগের ধাপটা, তাহলে আগের ধাপ মানে 2 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপ মানে কি? প্রোমেটাফেজ। 2 নাম্বার মানে কি? প্রো মেটা ফেস। ঠিক আছে, এখন আপনি কি করবেন? এই প্রো মেটাফেজের চিত্র দিবেন। এই যে চিত্র দিবেন না, এই মেটাফেজের জন্য 1, প্রো মেটাফেজের চিত্রটা দিবেন এটার জন্য 1, আর চিত্র সহ ব্যাখ্যা। ব্যাখ্যা বলতে এখানে কিন্তু টিচার আপনার কাছে গল্পগুজব জানতে চায় না, এখানে 3-4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্ট হচ্ছে আপনার, বা 3টা পয়েন্ট আপনাকে লিখতে হবে, তাহলে আপনি এখানে আরেক 1 আরেক পাচ্ছেন 1, এই টোটাল কত? এটা হচ্ছে 3 মার্ক। দেখেন তার সময়ও কিন্তু বাঁচতেছে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, সময়ও কিন্তু বেঁচে যাচ্ছে। তুমি যে গল্প গুজব লেখছো এইটাকেই তুমি যদি পয়েন্ট আকারে লেখো তাহলে কিন্তু তোমার টাইম টোটালি তোমার আয়ত্তে থাকতেছে। প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা দেখি যে এইটা কি বলছে। বলছে একে বংশগতির ভৌতবৃত্তি বলা হয়। ঠিক আছে, আগে বুঝো বিষয়টা। যারা চালাক স্টুডেন্ট তারা আর এইটা নিয়ে চিন্তা করবে না। এই যে বংশগতির ভৌতবৃত্তি বলছে না, বংশগতির ভৌতবৃত্তি বলছে না, তাহলে বংশগতির ভৌতবৃত্তি কাকে বলা হয়? বংশগতির ভৌত ভিত্তি কাকে বলা হয়? অবশ্যই ক্রোমোজোমকে বলা হয়। কাকে বলা হয়? ক্রোমোজোমকে বলা হয়। বংশগতির ভৌত ভিত্তি কাকে বলা হয়? অবশ্যই কাকে বলা হয়? ক্রোমোজোমকে বলা হয়। হ্যাঁ, ওই তার মানে এটা ক্রোমোজোম, তার মানে এটা ক্রোমোজোম। এখন তুমি এটার বিস্তারিত লেখো, এই যে ধরতে পারছো না, এটার জন্য তুমি 1 পেয়ে গেছো। তুমি শিওর যে প্রশ্নে আমি 1 পেয়ে গেছি, যে খাতা দেখেও কিন্তু এটা জানে, ওই শ্রদ্ধেয় শিক্ষক কিন্তু এটা জানেন যে কিভাবে মার্কটা ডিস্ট্রিবিউশন হচ্ছে। তারপরের ঘটনাটা তো তুমি জানোই, ওইভাবে তুমি লিখলে এখানে 4-এ 4 পেয়ে যাও। তোমার সময় দেখো কোন দিক দিয়ে তোমার সময় বেঁচে যাচ্ছে, কিন্তু তুমি তোমার সময়কে নষ্ট করো। ঠিক আছে, তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, সেটা হচ্ছে এইটা, পি কোষ বিভাজনটি ব্যাখ্যা করো। এটা বংশগতি নির্ধারণে কিউ এবং আর এর ভূমিকা নির্ধারণ করে। এই যে কিউ আর এটা হচ্ছে আর, আশা করি দুইটাই বুঝে গেছে। এটা হচ্ছে ক্রোমোজোম। এটা হচ্ছে তোমরা একটা কাজ করবা, গার্ডিয়ান বা অভিভাবক যারা দেখছেন, আপনার আমি 2টা সিকিউ বুঝাই দিছি, এবং 3 নাম্বার সিকিউটা হচ্ছে এর বাড়ির কাজ। ঠিক আছে, ও 3 নাম্বার সিকিউটা লেখে মানে পিকচার তুলে, মোবাইল দিয়ে ছবি তুলবে, তুলে ওইটা কমেন্ট বক্সে দিয়ে দিবে, ওইটা আমি দেখব যে ওর কোন জায়গায় গ্যাপ আছে। আপনি এটা এনশিওর করবেন যেন ওই কাজটা করে। অর্থাৎ সেই পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন, এবং ক্লাস বেলের সাথেই থাকো, আর তোমরা ভালোর দলেই থাকো। ধন্যবাদ।